হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, যারা যারা চাইছিলে যে আমাদের ভালোবাসার পার্টনার আমাদের ছেড়ে কখনোই যেন না চলে যায়, যেন আগত দিন একই সাথে থাকতে পারি, এরকমই একটি টিপসের কথা অনেকেই আমাকে পার্সোনালি বলেছো, দেন ইনবক্স করেছো কমেন্ট বক্সে। তো সবার জন্য কিন্তু আমি একটি টিপস ছোট্ট করে শর্টসে দিয়েছি, বেঙ্গলি ব্লগার শোনায়। যারা এখনো পর্যন্ত দেখোনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু দেখে নাও, কাজে দেবে। চলো আজকের ঘটনায় ফিরি। একটা সপ্তাহ অপেক্ষা করার পর আজকে আমরা শোনা কথায় ঘটনা নিয়ে আসলাম। আজকের ঘটনাটা বেশ ভয়ের হবে, হ্যাঁ মন দিয়ে শোনো। আর ঘটনায় যাওয়ার আগে প্রথমেই তোমাদের বলে দিই, তাহলে চলো এখন আমরা শোনা কথায় একটা জমজমাট ভয়ঙ্কর ভয়ের একটি ঘটনা শুনি। তো চলো আমরা ফিরে আসলাম আমাদের শোনা কথা। সবাইকে সুস্বাগতম। একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, ভালো লাগলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা ঘটনায় যাই। ঘটনাটা ঘটে হচ্ছে মেদিনীপুরে। মেদিনীপুরে একটি স্থানে বলে, দিদি ভাই আমরা যেখানটা বাড়ি, আমার বাড়ি যেহেতু ওইখানে, তো তার জন্য বেসিক্যালি আমি এখানে নামটা নিলাম না। আমার বাড়ির সামনেই একটা শ্মশান আছে। সেই শ্মশানে প্রত্যেক দিন মানে মরা আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। তো আমার বাড়ি থেকে প্রায়শই আমাকে একটাই কথা বলে যে যখন কোনো ডেড বডি আসবে শ্মশানে তখন বাইরে বেরোবি না। এবার দেখো, বাড়ি থেকে কথাটা বলে, হয়তো বাড়ির লোক ভাবে আমার হাওয়া বাতাস কিছু একটা লেগে যাবে, ভালো কথা। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আমি পড়তে গেলাম, আমি হয়তো পড়ে অনেক সময় হয়েছে রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে ফিরছি, হঠাৎ করে আমি দেখলাম যে বাড়ি ফিরতে ফিরতেই একটা ডেড বডি নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে আসছে। তো সেইখানে আমি কি করে ঘর দিয়ে বেরোবো না, আমি তো ঘরের বাইরেই আছি। এইরকমই একদিন সন্ধ্যাবেলা, প্রায়শই সন্ধ্যাবেলা বেরোতে গেলেই আমার বাড়ি থেকে আমার মা আগে বলতো যে দাঁড়া বাইরে বেরোবি না, আগে আমি একবার বাইরে দেখে নি। মানে এরকম করে তো বাড়িতে থাকা যায় না। কোনো সময় আমার বড় দাদাকে বলতো যে বাবু একটু বাইরে দেখ তো কোনো ডেড বডি আসছে কিনা, কারণ আমার বাড়ির একদম মানে কি বলবো একদম কাছে, মানে আমার বাড়ির সামনে আর কোনো বাড়ি নেই। আমার বাড়ি মাঠ, তারপর রাস্তা, পাশে ওই পাশে একটা পুকুর জঙ্গল, আর ওই সোজা চলে গেছে রাস্তা, রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই পরে শ্মশান ভূমি। তো ভাই বলছে, দিদি ভাই আমার বাড়ি থেকে বেরোনোর আগে মানে আমি যদি খেলতেও যাব তো অপেক্ষা করে বসে থাকতে হতো সন্ধ্যাবেলা বিকেল বেলা, যে আমার বাড়ি থেকে আমার মা কাউকে দেখে বা মা দেখে বলবে যে না কোনো ডেড বডি আসছে না, রাস্তা ফাঁকা, তুই যা। মানে মায়ের জানি না কেন আমার দাদার বেলা এরকম করে না। আমার বাড়িতে আমার বাবা আছেন, আমার দিদা আছেন, দাদু আছে, কারো করে না, কিন্তু আমাকে মা এরকম করে, বেরোতে দেন না। তো একদিন শনিবার, আর আমি তো ছেলে মানুষ, আমি কোনো কিছুতেই মানতাম না যে এই সময়ের ঘটনাটা, মানে আজ থেকে প্রায় 3-3.5 বছর আগে ঘটনাটা ঘটে। আর ভাই আমাদেরকে যখন কারের ঘটনাটা বলছে তখন 16 বছর বয়স ভাইয়ের, এখন 19+ ভাইয়ের বয়স। তো ভাই বলছে শনিবার, এবার সেদিনকে আমার মা কিছু কাজে খুব ইম্পর্টেন্ট, মা বাইরে সচরাচর বেরোন না, পুজোর সময় 2-1 দিন শুধু ঠাকুর দেখতে বেরোন, হ্যাঁ কোনো কাজে বাবার সাথে বাইরে বেরোন। ওই বলে না কপালে যখন দুর্ভোগ থাকে না, তখন দেখবে সবকিছু কিভাবে যেন আগে থেকে সব সেট করা থাকে। ভাই বলছে দিদি ভাই আমার বাবা আর মা সেদিনকে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে বেরোয়, আমার বড়দা সেদিনকে ঘরেই ছিল। আমার মা বারবার বলে গেছে বড়দাকে, যদি বেরিয়েছিস আর ভাই যদি একা বাইরে বেরোয় তাহলে কিন্তু দুটোকে আজকে চেলা কাট দিয়ে মারবো, মা বলে গেছে। আমার দাদাও কিন্তু বাড়িতে ছিল, ও লেখাপড়ায় খুব মেধাবী, খুব ভালো একটা ছেলে, ও পড়ছিল ওপরের ঘরে। হঠাৎ ও একটা ফোন আসলো, আমাকে বললো ভাই আমি 10 মিনিট যাবো আসবো, তুই কিন্তু বেরোবি না, তুই যদি বেরোস তাহলে আজকে রাতে মা কিন্তু তোকে আমাকে দুজনকেই মারবে, তোর জন্য আমি মার খাবো বড় হয়ে, আর তুই চাস আমি তোর দাদা মার খাই? তা আমি বললাম না না যা, আমি কোথাও যাবো না। আমি বসে বসে টিভি দেখছিলাম, হঠাৎ
আমার দাদা বেরিয়ে যেতে আমার না নিজে নিজে মনে আসলো, দূর ঘরে কি করব, আমি চাইতে একটু বাইরে ঘুরে আসি। তো আমার কি মন গেল, আমি এক পা দুপা করে বেরোই। আমি বেরিয়েই ঘর থেকে যখন রাস্তায় নামলাম, আমি সোজা তাকালেই দেখতে পারি শ্মশানের রাস্তা। তো দেখলাম যে না, কোনো কিছু নেই, ফাঁকা। আর ওই শ্মশানের রাস্তায় আমাদের বাড়ির পেছনে আরো 7খানা 8খানা বাড়ি আছে, আর বাড়িঘর নেই। আর ওই শ্মশানের রাস্তা দিয়ে সন্ধ্যের পর কোনো টোটো অটো কিছুই চলাচল করে না। যদি বলি যে কাকা ওখানে ছেড়ে দেবে, শরীর খারাপ হলে ওনারা আসে না। শ্মশানের যে মোড় জায়গাটার নাম, ওইখানে ওনারা ছেড়ে দেয়, ওখানে স্ট্যান্ড, ওনারা ভিতরে ঢোকে না। ভালো কথা। আমি একা একা কি মন গেল বেরিয়েছি। বেরিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তখন প্রায় সন্ধে লেগে গেছে। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। আমি হাঁটতে 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 যখন যাচ্ছি, তখন দেখলাম শ্মশানে 7-8টা লোক বসে আছে। আর কোনো ডেড বডি আমি দেখতে পারলাম না। একটা শ্মশানে একটা খড় দিয়ে বেড়া দিয়ে একটা ঘর করা আছে, যেই ঘরটায় টিম টিম করে একটা বাল্ব লাইট, জিরো লাইট যেটা বলে, জ্বলছে। আর তারা বাইরে বসে আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তা আমি তখন ভাবলাম যে বৃষ্টি পড়ছে, ওই ঘরেই তো বসতে পারে। শ্মশানে তো সবাই দেখেছি যারা ডেড বডি নিয়ে আসে, সব তো ওখানে ভিতরে বসে। শ্মশানে দেখেছি যারা ডেড বডি নিয়ে আসে সবাই তো ভিতরে বসে, কেউ তো বাইরে বসে ভিজে না। বৃষ্টি পড়ছে, তাহলে পরে এরা বাইরে কেন বসে আছে? আবার মনে আসলো এরকমও হতে পারে যে হয়তো ওই যে ছোট্ট একটা ঘর করা, মিটমিট করে একটা ডুম জ্বলছে, জিরো লাইট, হতে পারে ওখানে অনেকেও আছে, যার জন্য হয়নি বলে ওরা বাইরে বসে আছে। তো ভাই বলছে, আমি যখন যাচ্ছি হঠাৎ আমি দেখে জাস্ট মুখটা ঘুরিয়ে সোজা যাচ্ছি। আমি জানি দাদার সাথে হয়তো আমার দেখা হয়ে যাবে, দাদা বলবে চল। তো ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই আমি বেরিয়ে গেলাম। দাদা কোথায় গেল দেখবো, দাদা আবার প্রেম টেম করছে না তো। মা নেই, বাবা নেই, এত করে বলে গেল মা, ভাইকে রেখে বেরোবি না। দাদা বেরোচ্ছে, তাহলে মনে হয় দাদা প্রেম টেম করছে। তো সেই মনে করে আমি অ্যাকচুয়ালি দাদাকেই ফলো করি। তো দাদা তো আগেই চলে গেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যখন আমি শ্মশানের দিকে দেখলাম ওই রকম বাইরে বসে আছে লোকজন, আমি যখন আবার আমার ঘেটিটা ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে তাকাই, হট করে পেছন দিয়ে একজন আমাকে বলছে, এ খোকা একটা বিড়ি দিবি? আমি হট করে পেছনে তাকালাম, তাকিয়ে দেখছি পুরো না সেই মানে খুব নোংরা মুখটা, দাড়ি গোপ, মনে হচ্ছে দীর্ঘদিন দাড়ি গোপ কাটে না, বড় বড় চুল, চোখের এতটা পড়েছে, কি বিচ্ছিরি, দাঁতগুলো পুরো লাল লাল, মানে একদম নোংরা, দেখে বোঝা যাচ্ছে। তা আমি না তখন বললাম, কে তুমি? বিড়ি? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি বিড়ি খাই? আমি পড়াশোনা করি বলে আমি আমার মতো চলে যাচ্ছি। ও লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে, ঠিক আছে। অনেকটা যাবার পর আমি কি মন গেল, আমি না ভাবলাম, জানি না, আমার না তখন মনে একটা ভয় লাগছে মার খাবার, এমনি কিছু না। ভাবছি আমি তো বেরোলাম, দাদার সাথে যদি দেখা না হয়ে, যদি আমি যাচ্ছি মা বাবা আসছে, সন্ধেবেলা যদি দেখা হয়ে যায়, তাহলে তো আজকে বাড়িতে নিয়ে গিয়ে মা আমাকে খুব মারবে। না, আমি বাড়ির দিকে ফিরে যাই। তখন ভাই কি করে, বলছে দিদি ভাই আমি ওই মুহূর্তে ওখান থেকে বাড়ির দিকে ব্যাক করি, ঘুরে যাই। আমি যখন আসছি তখন দেখছি যে কেউ নেই, শ্মশানে কেউ নেই। যে 6-7 জন লোক বাইরে ভিড়ছিল, কেউ নেই। আর বাইরে তখনও কিন্তু ঝিরঝির 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 করে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম না, তাহলে মনে হয় ওই ঘরটায় ওরা ঢুকে গেছে। আমি দৌড়ে বাড়ি চলে যাই। আর তালাও তো আমার কাছে, মানে চাবিও তো আমার কাছে আছে, আমি তালা দিয়ে এসছি। আমি বাড়ি চলে যাই, মাথা থাটা ভালো করে মুছে নিয়ে আমি চুপচাপ বই পড়ি। নয় দাদা চলে আসবে, নাহলে মা আর বাবা তো আসবে, এসে দেখবে যাক আমার ছেলে পড়াশোনা করছে। আমি তো সন্ধ্যাবেলা ঘুরে গেলাম, কই কিছু তো হলো না। তো ভাই সেটা ভাবতে ভাবতে বলছে, দিদি আমি যখন যাচ্ছি হঠাৎ করে ওই কাকাটা, আগে যে আমার কাছে বিড়ি চেয়েছিল, ওই কাকাটা হঠাৎ করে আমার পেছনে পেছনে আসছে।
খচ 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 করে না পায়ের শব্দ, খালি পায়ে। আমি তাকিয়ে দেখলাম কি খালি পায়ে, নখগুলো কি বড় বড়, মনে হচ্ছে না শ্মশানে পড়ে থাকে, মানে বাড়িঘর নেই। শুনেছি এরকম অনেকেই শ্মশানে থাকে, আমিও সেটা ভেবেছি। ভেবে আমি কোনো রকমে দিদিভাই, মানে কোনো রকমে আমি তাড়াতাড়ি করে পা চালিয়ে 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 আমি এগিয়ে যাচ্ছি। বাড়ির কাছে যখন যাই, কত দূরে আমি দেখলাম, হট করে দেখলাম একদম আমার গায়ের কাছে, আমার পিঠের কাছেই যেন নিঃশ্বাস নিচ্ছে। আমি ভয়তে ঘুরে বললাম, কি হয়েছে কাকা, তুমি আমার পেছনে পেছনে বাড়ি পর্যন্ত এসছো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমার মা বাবা যদি তোমায় ডাকে না তাহলে দেখবে তোমার কি করে। তখন সেই কাকাটা, সেই এত বড় বড় দাড়ি, এক মাথা জটা, চোখের সামনে চুল পড়েছে, দাঁতগুলো পুরো লাল লাল, হ্যাঁ, তখন খুব হাসছে, যেরকম পাগলরা হাসে ওরকম খুব হাসছে। আমি তখন বলছি ধুর পাগল বলে আমি আমার ঘরের যে তালা খুলে আমি ঢুকে যাই। যখন আমি ঢুকে গিয়ে ভিতর থেকে গেটটা বন্ধ করে আমি জানলার কাছে গিয়ে বসি, জানলার কাছে যখন আমি বসে আছি তখন আমাকে বলছে, কিরে একটা বিড়ি দে, তোর কাছে যে বিড়ি চাইছে একটা বিড়ি দিবি না। আমি তখন না খুব রাগ হয় কথাটা শুনে, আমি সাথে সাথে না দরজা খুলে বাইরে আসি। এসে তখন আমি বলি যে কাকা, তখন থেকে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে, তুমি বিড়ি চাইছো, তোমার মনে হচ্ছে আমি বিড়ি খাই? হ্যাঁ, যাও এখান থেকে, যাও, নালে পারে এখানে বস থাকো, আমার বাবা আসলে বিড়িও দেবে, পিঠে তোমায় ডান্ডার বাড়ি দেবে। বলে ভাই ঘরে চলে যায়। ভাই বলছে, দিদি ভাই, আমি 16 বছর বয়স হয়েছে তখন, ওই সময় আমি মানে কাউকে আমি দেখিনি যে ওই রকম ভাবে মানে পেছনে পেছনে আসতে বা ওই রকম, মানে কোনো মানুষ আমি দেখিনি। হঠাৎ আমার প্রচন্ড ভয় লাগে দিদি ভাই। তো যাই হোক, আমার মা আর বাবা আসে, এসে যখন বলে, কিরে দরজা খোল দরজা খোল, আমি দরজা খুলতে তখন বলো, দাদা কোথায়? দাদা বাইরে গেছে, দাদা আসেনি, দাদা গেছে 8 ঘন্টা হয়ে গেছে। মা তো রেগে বোম, বাবাও রেগে বোম, আমাকে বললো, কিরে তুই বেরোসনি? তো আমি বললাম না। তো এবার আমি ওই বিড়ি যে চেয়েছে, যে লোকটা বাড়ি পর্যন্ত এসছিল, আমি এই কথাটাও বলতে পারছি না, কারণ আমি যদি বলি তাহলে আমার বাবা মা বলবে, তুই ঘরে থাকলে তাহলে তখন পেছনে পেছনে কে আসলো, তুই নিশ্চয়ই বেরিয়েছিলিস না, বিড়ি তোর কাছ দিয়ে কে চেয়েছে। মানে ভাই বলছে, দিদি ভাই এক প্রকার আমি পুরো ফেঁসে গেছি, আমি কি করব, আমি বলতেও পারছি না। কিন্তু আমার মানে ওই যে কাকাটাকে দেখে একটু কষ্ট হচ্ছিল, গরিব, খেতে খেতে পায় না, বুঝতেই পেরেছি, ঠিক মতো থাকার হয়তো কোনো আশ্রয় নেই, কিন্তু খুব খারাপও লাগছিল আর ভয়ও লাগছিল সাথে। কিন্তু কথাটা আমি আমার বাবাকে মাকে বলতে পারছি না। আর বর্দাকে বলবো, বর্দা যদি মাকে বাবাকে বলে দেয় তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আমি তো আমার বর্দাকেও বলতে পারছি না, বর্দাকে বললেও ও মাকে বাবাকে বলে দেবে। মানে এমন একটা, মানে আমি সব দিক থেকে ভয়ে চুপচাপ রয়েছি, কিন্তু আমি এদিকে মানে সহ্য করতে পারছি না যে আমার সাথে কি হলো। যাই হোক, আমাদের ভাই বলে, দিদি ভাই পরের দিন সকালবেলা আমি জানি না অদ্ভুত ভাবে আমার বাবা এসে মাকে বলল, বাজার গেছিলেন বাবা, প্রত্যেক দিনই বাবা সকালে বাজার যান, বাবা এসে মাকে বলল, জানো তো ওখানে একজন মারা গেছে, রাস্তার পাশে জঙ্গলে পড়ে আছে। আর এমনি তো শ্মশানের রাস্তা, এইখানে বাড়িটা যত সম্ভব বিক্রি করে দেবো, এখানে থাকবো না, কারণ দুটো ছেলেকে নিয়ে ভয় ভয় থাকতে হয়, এখানে অনেক কিছু তো আগে ঘটেছে, অনেক কিছুই শুনেছি, থাকবো না, কারণ পেছনে যে 6-7টা বাড়ি আছে ওরাও নাকি বাড়ি ওখানে বিক্রি করে দেবে। মানে ওই যে রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয় শ্মশানের, রাতের বেলা অনেকেই অনেক কিছু অভিজ্ঞতা মানে শিকার হয়েছে, আমার বাবারও অনেক অভিজ্ঞতা আছে, মায়েরও আছে, হ্যাঁ, তো দাদু দিদারও অভিজ্ঞতা ওখানে ভালো না ঠিক একটা। তো সবাই আমরা ভাবলাম যে বাবা বললো বাড়িটা বিক্রি করে দেবে, আমরা ওখানে থাকবো না। কিন্তু বিক্রি করব বললেই তো জমি বিক্রি হয়ে যায় না, বা কিছু কিনবো বললে সেটা কেনা হয়ে যায় না, তার জন্য একটা সময় লাগে। তো সেখানে গিয়ে আমার বাবা মাকে বললো যে দেখো ওখানে শ্মশানের ওখানেই যে জঙ্গলটা রয়েছে, রাস্তা দিয়ে যেতে ডান হাতে পড়ে ওখানে একজন অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি মারা গেছে, পড়ে আছে। আমার এই কথাটা শোনার পর না, মানে বাবা মাকে তো জিজ্ঞেস করতে পারছি না,
কে কেমন। বাবা বললো তোমার কি দরকার। খুব ভয় লাগছে। মাকে গিয়ে আস্তে আস্তে বললাম, মা ও মা, যে লোকটা মরে গেছে ওই লোকটাকে কেমন দেখতে? আমার মা বললো, কেন তোর জেনে কি হবে, কেমন দেখতে? মানুষের মতনই হবে দেখতে। আমি মাকে বললাম, না সে তো ঠিকই, লোকটা বয়স্ক না ইয়াং? বললো, জানি না, আমি তোর বাবাকে জিজ্ঞেস করছি। আমি বললাম, না না জিজ্ঞেস করো, আমার কথা বলবে না। মা যখন দুপুরবেলা খেতে দেয়, আমরা চারজনে গোল করে বসি মেঝেতে। আমার যে দাদু দিদা আগেই খেয়ে নেয়, তখন আমার মা কথায় কথা বাবাকে জিজ্ঞেস করে যে, আচ্ছা ওই যে লোকটা মারা গেছে ওখানে, দেখো রাস্তাটা দিয়ে এমনি যাওয়া আসা করতে ভয় লাগে, তার মধ্যে আবার একজন মারা গেল, কি কারণে মারা গেল, কি কিছু খেয়েছিল? বাবা তখন বলছে, না না আমার মনে হয় পাগল টাগল ছিল, আশেপাশে থাকতো, নাহলে কোথাও থেকে এসছিল। এইবার ওই ভাই বলছে, দিদি ভাই আমি বসে সবে ভাত মাখছি, ডাল আর আলু মাখা দিয়ে ভাত খাবো, আমার মুখে আর ভাত উঠছে না। কারণ ভাই বলছে, দিদি ভাই আমি শুনেছি মৃত্যুর আগে নাকি কেউ কিছু চাইলে দিতে হয়, আর যদি না জানো যে ওর মৃত্যু কালকে, কেউ তো কারোর মৃত্যু জানে না, এবার ধরো সে মারা গেলে এবার কিছু না দিলে সে নাকি চাইতে আসে। ভাই বলছে, দিদি ভাই আমার না মনে মনে এটা খুব ভয় লাগছে, যে কালকে বিড়ি চেয়েছিল ওই মনে হয় কাকাটাই মারা গেল, কি জানি আমাকে সে ধরবে না তো। তো ভাই বলছে, দিদি ভাই আমার সে কি ভয় লাগছে। তো আমার বাবাকে না আমি তখন বলছি, বাবা ওই লোকটার কি অনেক চুল দাড়ি এরকম জটা, পাগল? বাবা বলছে, হ্যাঁ ওই রকমই দেখলাম। আমি তাকাইনি রে, লোকে লোক ছিল, এক ঝলক উকি দিয়ে দেখে বাজার থেকে আসার সময় দেখলাম, যাবার সময় তো ফাঁকা ছিল, আর হয়তো পড়েছিল আমি দেখিনি, তখন লোকজনও ছিল না। তো শ্মশানে লোকজন না আসলে শ্মশানের ওখানটা ফাঁকাই থাকে, কেউ আর অত দেখে না, যে যত তাড়াতাড়ি পারে সাইকেল বাইক নিয়ে ওখান দিয়ে বেরিয়ে যায়। তো আমি তখন তো শিওর হলাম। তো বাবা বললো, তুই কেন বললি জটা পাগল, তুই কি চিনিস? আমি বললাম, না না, ওই আমি একদিন পড়ে আসছিলাম, ওরকম একজনকে দেখেছিলাম, আমার কাছ থেকে বলছিল বিড়ি খাবে, বিড়ি চাইছিল। তো তখন আমার মা বলছে, কই তুই তো কোনোদিন এই কথা বলিসনি। আমি বললাম, না বলিনি, আমার মনে ছিল না, আমি চেপে গেলাম, কথাটা চেপে গেলাম। এবার যাই হোক, হুম, পড়াশোনা করছি, সবকিছু স্বাভাবিক। হঠাৎ সন্ধ্যাবেলা, হুম, যখন আমার দোতলার ঘরে আমি বসে একা পড়তাম, তখন না বিড়ির গন্ধ পেতাম। আমাদের বাড়িতে তো স্মোক কেউ করে না, আমার দাদা লুকিয়ে লুকিয়ে বাইরে সিগারেট খায়, আমি জানি, বাড়িতে তো খায় না। আর আমার বাবার কোনো নেশা নেই, আর আমার দাদু খৈনি খায়, আর সেরকম বিড়ি তো কেউ খায় না। কিন্তু এরকম বিড়ির গন্ধ বেরোচ্ছে, বিড়ির ধোঁয়ার, মনে হচ্ছে যেন আমার খাটে বসে আমার পিছনে কেউ বিড়ি খাচ্ছে, এমন বিড়ির গন্ধ বেরোচ্ছে। আমি এত ভয় পেতাম। যাই হোক, একদিন ওরকম হয়েছে, আমি নিচে এসে মা বাবার কাছে বসে বই পড়ছিলাম, এরকম দীর্ঘদিন ধরে ওই বিড়ির আমি একটা স্মেল পেতাম, বিড়ি ধরিয়ে যদি বিড়ি খাই কেউ কাছে, যেরকম স্মেল হয় ওরকম স্মেল পেতাম। একদিন আমি আমার দাদাকে বললাম, দাদা একটা কথা বলবো, তুই আমার মাথায় হাত দিয়ে দিব্যি কর, বলবি না? দাদা বললো, কি ব্যাপার? আমি বললাম, দাদা জানিস না এরকম আমি খুব ভয় ভয়ে আছি। বলছে, কেন কি হয়েছে? আমি বললাম, দাদা রে আর কি বলবো, তোকে তো কিছু লোকানোর নেই। দাদা এরকম সেই দিনকে জানিস তো, তুই ছিলিস না, 10 মিনিটের জন্য বেরোলি, শনিবার দিন মা বাবা বাইরে গেল, সেদিন না আমি তোকে খুঁজতে গেছিলাম, আমি ভাবলাম হয়তো আমার বৌদির সাথে দেখা করতে গেছিস। তো তখন আমার দাদা বলছে, মারবো না একটা লাথি? বৌদির সাথে মানে? তার মানে কি বেশি পেকে গেছো? আমি বললাম, না আমি মনে করলাম তো দাদার সাথে জাস্ট ইয়ার্কি করছি। দাদা বললো, ওরকম কিচ্ছু না, মা বাবা জানলে না বৌদি বের করে দেবে। তো যাই হোক এইসব বলতে, তখন বলছে, কি হয়েছে, কেন গেছিস তুই বল। আমি মাকে মা করে চিল্লাই, তখন আমি, না 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 বলিস না। তখন বলে যে, কি হয়েছে বল। তখন ভাই বলে যে, আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, পরের দিন ওই লোকটা মারা গেছে। তো তখন দাদা বলে, হ্যাঁ তা কি হয়েছে, তুই বেরিয়েছিস, ঘুরছিল হয়তো পাগল মাথা খারাপ, তোকে না পেলে অন্য কারোর কাছে বিড়ি চায়, তো কি হয়েছে? বলছে, না সেইটা ব্যাপার না দাদা, তারপর থেকে আমি এরকম যখনই পড়ি, আমি আমার ঘরে না ওই লোকটার জানি না, কিন্তু বিড়ির আমি ধোঁয়ার গন্ধ পাই। তো এই শুনে আমার দাদা খুব হাসে। আমার দাদা বলছে, এবার যখন গন্ধ পাবি
তখন আমাকে বলবি, এক প্যাকেট বিড়ি আমিও কিনে নিয়ে এসে লুকিয়ে রাখবো তোর পেছনে, তার মানে ওই কাকাটা মরে গেছে তার আত্মা আসে, আমি সেই আত্মার সাথে বসে বিড়ি খাবো। মানে দাদা ইয়ার কি ফাজলামি করছে। আর দাদা তো ভূত প্রেত এইসব মানে না, আমিও কিছু মানি না, তবুও আমার সাথে ভয় একটা। দাদা বললো অ্যাকচুয়ালি ওরম কোনো ব্যাপার না, সেদিনকে তোর কাছ দিয়ে চেয়েছে, পরের দিন মারা গেছে, তাই তুই ভয়তে এরকম করছিস, ওরকম কিচ্ছু ব্যাপার না। যাক, ভালো কথা। এইবার সব থেকে বড় ব্যাপার হলো, পরের দিনকে রাতের বেলায় কিছু হয় না, সন্ধ্যেবেলা যেই সময়টা বেসিক্যালি আমার কাছ থেকে বিড়ি চেয়েছিল সেই কাকাটা, ওই সময়টায় বিড়ির গন্ধ বেরোয়। রাতের বেলা কিন্তু কিচ্ছু হয় না, দাদা আলাদা শোয় নিচে, মা বাবার পাশের রুমে দাদা বড়দা শোয়। কেন রাতের বেলা বাবা মা একা থাকবে, দাদু দিদা থাকবে, তো বড় ছেলে বলে সে নিচে শোয়, আর আমি ওপরে একা শুই। ওপরে 3টে ঘর আমাদের, আমি একটা ঘরে আমার আলাদা শুই। রাতের বেলা ভয়ও লাগে না, বিড়ির গন্ধও পাই না, কিচ্ছু হয় না, সন্ধ্যাবেলা হয়। পরের দিন সন্ধ্যাবেলা যখন বিড়ির ওরকম স্মেল বেরোচ্ছে ধোঁয়ার, আমি তখন দাদাকে ডাকি, দাদা দাদা করে। তখন দাদা উপরে ছুটে আসে, বলছে কি হয়েছে বল। আমি বললাম দাদা দেখ বিড়ির গন্ধ বেরোচ্ছে। দাদা তখন করে শুকে বলছে হ্যাঁ তো ভাই, আমাকে যেই বলেছে হ্যাঁ তো ভাই, আমি তো একদম মানে মানে আর নেই, আমার প্রাণ পাখি উড়ে গেছে খাঁচা দিয়ে। আমি বলছি যে দাদা কি বলছিস। দাদা বলছি হ্যাঁ তো বিড়ির গন্ধ বেরোচ্ছে। কি রে তুই আবার বিড়ি খেয়ে বলছিস না তো এরকম। আমি দাদা বিশ্বাস কর দাদা, আমার খুব ভয় লাগছে দাদা। দাদা সেই দিনের পর দিয়ে এরকম হচ্ছে, আমি বিড়িটা দিইনি দাদা, আমার মনে হয় ওই কাকাটার ভূত জানিস দাদা আমাকে না ফলো করছে। দাদা তখন হেসে বলছে দূর পাগল। দাদা আমার পাশে বসে আমাকে বললো ওরকম কিছু না, এগুলো তোর মনের ভুল, তুই মন দিয়ে পড়াশোনাটা কর, যেখানে যা আছে যা হচ্ছে হোক। ভালো কথা। আমি চুপচাপ বসে বসে বই পড়ছি, দাদা ঘরে রয়েছে। আমার দাদা হট করে আমাকে বলল তোকে না একটা থাপ্পড় মারবো। আমি না হঠাৎ উঠে অনেকক্ষণ পর আমি বললাম কেন রে দাদা তুই আমাকে মারবি। দাদা আমাকে বলছে এইটা কি, আমার ঘরের মধ্যে বিড়ির টুকরো। হ্যাঁ বিড়ির টুকরো, তাও বিড়ি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এ কি বলছে, এই বিড়ির টুকরোটা কোথা থেকে এলো, এই বিড়ির ধোঁয়া বেরোচ্ছে এখনো পর্যন্ত, মানে কিছুক্ষণ আগে তুই খেয়ে তারপরে তুই আমাকে ডেকেছিস। সেই বাড়িতে কি বিশাল অশান্তি, বাবা আমাকে কি মার মারলো, 2 দিন গায়ে জ্বর, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, মানে কি অবস্থা। আমার মা বললো তুই একা একা থাকবি না, তুই একা একা শুবি না, বিড়ি খাওয়া ধরেছিস। আর আমাদের বাড়িতে না বাবা মা মানে প্রচন্ড চাপ করা করি। আমাকে আমার মা বাবা বলল যে বড়দাকে ওর যে বিছানাটা আছে চৌকিটা ওটা আমার ঘরে ঢোকা, মা বাবার ঘরে একটা সাইডে ঢুকিয়ে দিল, বললো তুই এখানেই পড়বি, এখানেই শুবি, এখানেই থাকবি। তা আমি বললাম ঠিক আছে। কিন্তু বেঁচে গেলাম আমি যে পরের দিন যখন আমি একা মা বাবার ঘরে বসে বই পড়ছি সন্ধ্যাবেলা ঠিক একই টাইম, ওই সময় আমার বাবা বাইরে টিভি দেখছে, মা রান্নাঘরে বাবার জন্য চা করছে। দাদা বলল মা একটু পেঁয়াজি করো তো, বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম পেঁয়াজ দিয়ে পেঁয়াজি ভাজো। মা করছে পেঁয়াজের পকোড়া আর চা, আর আমি বই পড়ছি। হঠাৎ আমার বাবা এসে বলছে কিরে ঘর থেকে বিড়ির গন্ধ বেরোচ্ছে ধোয়ার। তখন আমি বলছি তোমাদেরকে এতদিন তো বলছি যে আমি বিড়ির গন্ধ পাই, তোমরা তো বিশ্বাস করো না, আমি নাকি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাই, কালকে তো আমাকে কত মেরেছো, দেখো তো আমাকে তো তোমরা 2 দিন আগে কত মেরেছো, এখন কোথা দিয়ে আসছে আমার কাছে, দেখো তো কোনো বিড়ি আছে, আমার মুখ শোকো, আমার হাত শোকো। তখন আমার বাবা বলছে না এ তো আলাদা ব্যাপার, যে আমার ঘরে তো কেউ বিড়ি খায় না, আমিও তো খৈনি খাই, আর সব থেকে বড় কথা বিড়ির গন্ধ কোথা দিয়ে বেরোবে। তারপর যে ঘটনাটা দাদা যেটা বলেছিল সবাই তখন বিশ্বাস করে, যখন আমাদের ওখানে এক ব্রাহ্মণ মশাই আছেন, উনি দুর্গা পুজো করেন, মানে উনি অনেক কিছু জানেন, মায়ের আরাধনা করেন, ওনার কাছে যখন নিয়ে যায় তখন উনি বলছে যে না এই বিড়ির এইটা কোনো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। তখন বলছে যে ওই লোকটা তোর কাছ দিয়ে যে বিড়ি চেয়েছিল তুই দিসনি,
আর ও যে মারা যায় সেদিন রাতেই ওই পাগলটা মারা যায়, ওটা একটা পাগল ছিল। পাগলটা যখন মারা যায় বলছে ওর আত্মাটাই তোদের বাড়ি পর্যন্ত চলে আসে, কারণ ও তো বিড়ি চাইতে চাইতে আমার পেছনে পেছনে সেদিন এসেছিল, তাই না? মৃত্যুর পর ওর শেষ ইচ্ছা ছিল, মানে মৃত্যুর আগে শেষ ইচ্ছা ও বিড়ি চেয়েছিল। বিড়িটা তো আমি দিইনি, ওর জন্য ওর আত্মাটা ঘরে আছে আমাদের। বলছে কিছু করবে না, কিন্তু ওর আত্মাকে মুক্তি করতে হবে। তারপর যাই হোক, পাগলের তো কোনো ঠিকানা পাওয়া যায়নি। ওই ব্রাহ্মণ মশাই হোম যজ্ঞ করে পুজো টুজো করে দেয়, কীর্তন নাম সব দেয়। তো তারপরে সব ঠিক হয়। আমার বাবা আমাকে তবুও বলে, বলেছিলাম না বাইরে যাবি না, দেখলি বাইরে গেলি বলে এটা হলো। অ্যাকচুয়ালি আমার বাবাকে আর মাকে কোনো জ্যোতিষী ওখানে বাড়ি করে যাওয়ার পর, যখন আমার 12 বছর বয়স, তখন বলেছিল যে আমার সাথে এরকম কোনো অলৌকিক বা কোনো ভৌতিক ঘটনা ঘটবে, ওকে একা বেরোতে না দিতে, একা না রাখতে। এটা আমার মাকে বাবাকে কোনো এক জ্যোতিষী বলেছিলেন। ওই জন্য ওনারা আমাকে ঘর থেকে বেরোতে দিতেন না। যাই হোক, আমরা সেই বাড়ি, এই যে 3 বছর পর যে ঘটনাটা শেয়ার করছে, বলছে দিদিভাই আমরা ওই বাড়ি বিক্রি করে দিয়েছি। আমরা বিক্রি করে দিয়ে এখন আমরা দীঘা আর রামনগরে যেতে মাঝখানে অলংকারপুর বলে একটি জায়গা পড়ে। যারা দীঘার সাইড থেকে মেদিনীপুর সাইডে থাকো জানো, যারা জানো না তারা গুগল করে নিতে পারো। ওইখানে ওরা বাড়ি করে চলে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন, দারুণ না? কত কিছু হয় বলো তো। যদি আমাকে এই ভাই এত সুন্দর একটা ঘটনা শেয়ার না করতে, জানতেই পারতাম না, আর তোমরাও শুনতে পারতে না। গত সপ্তাহে আমাদের প্রথম কমেন্ট কে করে, দিকে অনেক কমেন্ট আছে। প্রথম স্বপ্না বাজাল দিদিভাই, সুকন্যা, রিমলি বিশ্বাস, তারপর কৌশিকী ঘোষ, পার্থ দাস, রমা কর্মকার দিদিভাই, তারপর সন্ধ্যা মণ্ডল, বং হিন্দু হেসেল, পার্থ দাস, স্বপন রাউত, তারপরে শুভঙ্কর ঘোড়ই, তারপরে কমেন্ট করেছে কি দেখি একটু নামটা। ইনি তো সবসময় নেগেটিভ কমেন্ট করেন, তবু আমি ওনার কমেন্টটা অবশ্যই পড়বো। ওনার নাম হচ্ছে কুমরান নাহার। আচ্ছা, ইনি আমাকে আগেও হ্যাঁ কমেন্ট করেছিলেন। আহ, আসলে হয় কিছু কিছু মানুষের একটু ব্যক্তিগত প্রবলেম থাকে, বুঝি, আমি তো বুঝবো অবভিয়াসলি, তোমরা জানো। আচ্ছা, কি বলেছে একটু পড়ি তোমাদের। আপনি অপ্রয়োজনীয় কথা একটু বেশি বলেন, সেটা আমি খেয়াল করে দেখেছি। আচ্ছা, আপনার খেয়াল ক্ষমতা খুব ভালো, এত দর্শকরা খেয়াল করতে পারে না, আপনি তো মানে কি বলবো। আচ্ছা, তারপর আর আপনার একটা গল্প ভয়ের না। হ্যাঁ, ভয়ের হবে কোথা দিয়ে ভাই? আমার তো বানানো গল্প না, তো ভয়টা হবে কোথা দিয়ে? রিয়েল স্টোরি সবসময় রিয়েলটাই থাকে। হ্যাঁ, যদি আমি ধরো বানিয়ে বানিয়ে বলতাম রাতের বেলা ভূত নেমেছে দিয়াল বেবে, ওরে বাবা অন্ধকারে গলা টেনে ধরে নিয়ে যাচ্ছিল, তাহলে আপনার ভয় লাগতো। যাই হোক, শুধু তো আপনার জন্য ঘটনা আমি শেয়ার করি না, আমি আমার আরো শ্রোতা দর্শক বন্ধুদের জন্য, যারা আমার খুব কাছের মানুষ, তাদের জন্য ঘটনা শেয়ার করি। তবে আপনার কমেন্টটাও আমি নিলাম, অন্য চ্যানেলে গিয়ে করলে হয়তো হাইড করে দিত অথবা ডিলিট করে দিত, আপনি আর কমেন্টই করতে পারতেন না। আমি সেটা কখনো করি না, করবও না, কারণ আপনি মূল্যবান আপনার সময় দিয়ে ঘটনাটা ওয়াচ করেছেন, দেন আপনি আপনার মূল্যবান অনেক সময় দিয়ে আপনি বসে বসে কমেন্টটা করেছেন, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। তারপরে আমাদের তারপর আমাদের কমেন্ট করেছেন স্বাধীন পাল। আচ্ছা, তারপর কমেন্ট করেছো পিয়ালি রয়, তারপরে কমেন্ট করেছো বিক্রম শাহ, তারপর প্যান্থার গেমিং বয়টি। আচ্ছা, আমাদের প্যান্থার দাদা ভাইয়ের আমি অবশ্যই কমেন্টটা পড়বো। দাদা ভাই বলেছেন তুমি এসব কথা নিয়ে মন খারাপ করো না, অবশ্যই ওদেরও দোষ নেই, লাভ নেই। যাদের পরিবারে অশান্তি, তার ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ ঘটে, ওরাই বোঝে। তুমি রাগ করো না, তোমার কর্ম তুমি করো, আহ এর ফল তোমায় বড় মা দেবে। অবশ্যই আমি কারোর কমেন্ট কোনো কর্ণপাত করি না, কারণ আমি জানি যে আমার পরিবারটা খুব পজিটিভ, নেগেটিভ পরিবার না। এবার দেখো, একটা পরিবারের মধ্যে অনেক রকম মানুষ তো থাকে, তো এটা আমাদের পরিবার, কেউ কেউ করে ফেলে এরকম কমেন্ট, হতে পারে তার কোনো প্রবলেম হয়। আমি তো কাউকে জোর করে বলি না যে এসে দেখো তোমাদের ব্যক্তিগত সময় নষ্ট করো, কখনো বলি না। আমি একটাই কথা বলি, আমার এখানে রিয়েল স্টোরি শোনানো হয় উইথ প্রুফ,
যদি ভালো লাগে আসবে, শুনবে, যদি না লাগে, যারা পছন্দ করো না তারা একদমই স্কিপ করে বেরিয়ে যাও, কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক কথা বলেছো। যাই হোক, তোমার ঘটনার মাধ্যমে অনেক কিছু জানলাম, ভালো লাগলো। শোনাবোন, রাতের জন্য অপেক্ষায় রইলাম। আজকেও কিন্তু রাতে শুনতে হবে দাদা ভাই। আর দাদা ভাই শুধু না, সবাইকে শুনতে হবে বেঙ্গলি ব্লগার শোনায়। দারুণ 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 ঘটনা, নামটাও জেনে যাবে তোমরা। তারপর কিউট দিশা ব্লগস আমাকে একটা সুন্দর ইমোজি পাঠিয়েছে, সাথে একটা রেড হার্ট, তোমাকেও। তারপরে সৌমিক সরকার, তারপরে সন্ধ্যা মণ্ডল, টুকু সাবারবাল, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, তারপরে কাকুলি সেন, তারপর কমেন্ট করেছো পিয়ালি রয়, সন্ধ্যা মণ্ডল, শৃঙ্খা বণিক, তারপরে পিয়ালি ভারদ্বাজ মিম, তারপর কমেন্ট করেছো স্মৃতি বড়ুয়া, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস দিদি ভাই, তারপরে চঞ্চল বেরা, কেমন আছো সোনা দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তারপরে মিতু, মিতু অনেকদিন পর কমেন্ট করলে, কেমন আছো মিতু? তুমি বিজি ছিলে, আচ্ছা। তারপরে সন্ধ্যা মণ্ডল দিদি ভাই, মৌয়া পল, তারপর ববিতা, রেখা অধিকারী দিদি ভাই, তারপরে চঞ্চল পাল, সরি, তারপরে কমেন্ট করেছে টুকু সাবারবাল, তারপরে পুষ্প দত্ত বলেছে সোনা দিদি বলো বোন কি হয়েছে, তারপরে জলি হাজরা দিদি ভাই, অ্যাঞ্জেলিনা সোরেন, পার্থ দাস আবারও কমেন্ট করেছে, জয়শ্রী ঘোষ দিদি ভাই বলেছে এক্সিলেন্ট লিখতে গিয়ে হয়তো বাই মিস্টেক হয়ে গেছে, আচ্ছা। তারপর কমেন্ট করেছে এস কে কালিম দাদা ভাই, অনেকদিন পর দাদা ভাই কেমন আছেন? বন্দনা দাস, মৌসুমী অধিকারী, আর সাধন জানা কমেন্ট করেছো, সবার নাম বলে দিলাম, শেষে কিষাণু মান্না, আর আব্দুল হক ভাই, আর জাসমিন কালাম, আর নীলিমা সিংহ, ভারতী দত্ত, অনেকে 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 কমেন্ট করেছো। আমি চাই তোমরা আমার পরিবারের মানুষ অনেক 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 কমেন্ট করো। এখনের মতো আসছি, দেখা হবে রাতে, এখনের মতো